এতে তার কি হাত? আছে ভাই আছে, প্রত্যক্ষ ভাবে না থাকলেও পরোক্ষ ভাবে এই সিমরি হাতে আছে। আরেকটা বিষয় খেয়াল করছেন ফরেশ ভাই, কি? এই সিমরি আওয়ানের পর মহলে আরো কোনো গুপ্তচর ঢাকা প্রবেশ করতেছে না। খেয়াল করলাম। তবে তুমি এত নিশ্চিত হইয়া কেমনে এসব বলতাছো রুস্তম? নিস্তেজ কণ্ঠে জানতে চাইল মায়া। মহলের সবচেয়ে পুরাতন ভিত্ত পরশ চাকলাদার। রুস্তমের দৃষ্টিতে অজানা আতঙ্কের গভীর চাপ, মুখ জুড়ে দুশ্চিন্তার গাঢ় প্রলেপ। সে নিজের গাল ভরা আধা পাকা দাড়িতে আঙ্গুল বুলিয়ে নিয়ে বলল, হারিস যখন মাঝ রাতে শরীরে ব্যথায় গড়াগড়ি করতেছিল, আমি জানতে চাইলাম উল্টাপাল্টা কিছু খাইছে কিনা। সে অসহীন যন্ত্রণায় কোকতে কোকতে কইল, না ভাই, খাই নাই। তবে মায়া নামের মাইয়াটার লগে একটু রাগারাগি করছিলাম, কারণ সে চুরি কইরা ফকির দুজনের অনেকগুলো চাউল দিছিল। আমি জিজ্ঞেইলাম তারপর। সেদিন সন্ধ্যার দিকে সে মহলের পিছনে নিরিবিলি হাঁটছিল। আমার ভেতর তার দেখা বদমতলব জাগে। অবশ্য এটা আগেও হইছে। আর একদিকে জিদও আছে তার উপর। মানা করার পরেও 2 দিনের মাইয়া আমার কথার অমান্য করলো, পাত্তাই দিল না আমারে। তাই একলা পাইয়া হাতের গামছা দিয়া তার চোখ মুখ বাইদা ফেলি। তারপর ঝোপের ভিতরে ঢুকাইয়া ফালাই মায়ারে। কিন্তু কামের কাম কিছুই করতে পারিনি। মাত্র জড়াইয়া ধরছিলাম, তখন জরিনা মায়া আপা বলে জোরে জোরে ডাকতে লাগলো। আমি মায়ারে ছাইরা বাগানের ভিতরে পালাইয়া গেলাম। এরপর কিছু বলতে পারে নাই হারিস, দম বন্ধ হয়ে গেল। রুস্তমের মুখে হারিসের মৃত্যুর বিবরণ শুনে পরশ আগের মতোই রইল ভাবলেশীন ভাবে। তার মাঝে কোনো অবাকতার লেশ নেই, বিশেষ হেলদোলও দেখালো না সে। যেন স্বাভাবিক কিছুই ঘটেছে। সে ঘোলাটে মরা চোখে চেয়ে আছে মহলের একটি নির্দিষ্ট স্থানের দিকে। সাদা রঙের দেয়ালে খোদাই করে লাল টকটকে রং দিয়ে লেখা মায়ামহল নামটি। প্রলম্বিত শ্বাস ছেড়ে পরশ উঠে গেল। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল। মায়া কলেজে 2nd ইয়ারে উঠে গেল। কলেজের বিভিন্ন স্যারের কাছে একাধিক বিষয়ে কোচিং করতে লাগলো। তাই ইদানিং আঞ্জুমান তার তেমন সাহচর্য পাচ্ছে না। এতে আঞ্জুমানের যত কিঞ্চিত রাগ হলেও তা অপ্রকাশিত রয়ে যায়, কারণ মায়ের প্রতি তার ছোট্ট পুত্র শাহেরের দুর্বলতা তার চোখে আজকাল দৃশ্যমান। কলেজে একদিন মায়ের অভিভাবক ডাকা হলো। জুবায়েরকে যেতে হলো মায়ের সঙ্গে কলেজে, কেননা শাহের ঢাকায় চলে গিয়েছে। সেখানে তাদের বড় ব্যবসা রয়েছে। তাই এমনিতেই সেইবার অন্যবারের তুলনায় অনেক বেশি বাড়িতে ছিল, নানান জরুরি কাজ দেখিয়ে। তবে তা সব ছিল গৌণ, মুখ্য ছিল মায়া নামের মেয়েটি। জুবায়ের অধ্যক্ষের রুমে গেল। তিনি জুবায়েরকে জিজ্ঞেস করলেন, রুকসানা আক্তার মায়া আপনার কেমন খালাতো বোন? আপনার ছোট ভাই এই পরিচয়ে কলেজে এডমিন করাইছিল তাকে। জুবায়ের বিব্রত বোধ করতে লাগলো। চিন্তা করলো, খালাতো বোন হিসাবে যেহেতু এরা জানে, তাই বলতে হবে এখন আমাকেও, নয়তো শাহের আমাকে ছাড়বে না। জুবায়ের বলল, হ্যাঁ স্যার, মায়া আমার দুই সম্পর্কে এক খালাতো বোন। কোনো সমস্যা? রেজাল্ট খারাপ হয়েছে কোন সাবজেক্টে? অধ্যক্ষের পাশে সহকারী শিক্ষকগণ ছিলেন। একজন বলে উঠলেন, না, সেসব ঠিক আছে, প্রবলেম অন্যখানে। আমরা তাকে টিসি দিয়ে দিতে চাই। আমরা খবর পেলাম মায়া মেয়েটা আপনাদের বাড়িতে আসার পর হতেই নাকি একে একে মানুষ মারা যাচ্ছে, এবং সব পুরুষ মানুষ। তাই আমরা ওকে কলেজে রাখা সচেতন মনে করছি না। কখন কি ঘটে বলা যায় না। একটা সুপ্ত ভয়ও কাজ করছে আমাদের মনে। হঠাৎ অপ্রত্যাশিত কিছু শুনে জুবায়ের হা হয়ে চেয়ে রইল তাদের মুখের দিকে। অধ্যক্ষ তাদের কথা সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ, ওনারা ঠিকই বলছে। আমাদের বিদ্যালয়ে 17টা ছাত্রছাত্রী অধ্যয়নরত, কিছু ঘটে গেলে কারো সেই দায়ভার কে নেবে? জুবায়ের তাদের বলল। একটু অপেক্ষা করুন। বলে সে শাহেরকে ফোন দিল, ডিটেলস বলল। শাহের জুবায়েরের মোবাইল দিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলল, বিনম্র ভাষায় অনুরোধ করল, স্যার প্লিজ একটু দয়া করুন। সামনে ওর ফাইনাল এক্সাম, এরপর তো সে কলেজ ছেড়ে চলেই যাচ্ছে। এখন তাকে নিয়ে কোথায় ভর্তি করাবো? এত কঠিন হবে না। আপনারা অমূলক ভাবছেন। আমাদের বাড়ির লোকদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি কথা দিচ্ছি, যদি কোনো ইনসিডেন্ট ঘটে তার সম্পূর্ণ দায়ভার আমার। আপনারা চাইলে আমার কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন। আমার উপর আস্থা রাখুন স্যার। শাহেরের মোলায়েম কণ্ঠে স্যার চুপ হয়ে গেল। তারপর বলল, আচ্ছা, আপনার কথার ওপর ডিপেন্ড করে ওকে টিসি দিলাম না কিন্তু। কলেজের মাঠ পেরোতে পেরোতে জুবায়ের মায়াকে নিয়ে ভাবছে, স্যারদের বলা কথাটা ভুল নয়। সত্যিই তো, মায়া আসার পর একে একে কয়েকজন মানুষ মারা গেল। ছট করেই তার মনে পড়ে গেল কয়েক মাস আগে বলা কুমকুমের কথাটা।
বাতেন কুমকুমকে কি বলতে গিয়েও বলতে পারল না। কি কথা যা কুমকুম শুনলেও বাতেনকে ভুল বুঝতো না। হেলায় ফেলায় ছেড়ে দিলে হবে না, বিষয়টা এবার সিরিয়াসলি নেওয়ার সময় হয়ে গিয়েছে। জুবাইয়ের বাড়িতে গিয়ে বিষয়টা মাকে জানালো। আঞ্জুমান আরা ঘাবড়ে উঠল, উৎকণ্ঠা নিয়ে পুত্রকে বলল, কি বলিস এসব? হাই আল্লাহ, দুদিন পর তো মায়ার মা এসে উঠবে এখানে। শাহের বলল তাকে আসতে, আমিও সাই দিলাম অবশ্য। আমাদের এত বড় বাড়ির এক কোণে এমন 10টা মায়া ও মায়ার মাকে রাখা যায়, পালা যায়, কিন্তু এখন তো দেখি পরিস্থিতি বেগতিক। মায়াকে মহল থেকে তাড়ানোর ফন্দি করো বাবা। আমার শোনো, তোমার ছোট ছেলে ছোট, তা সাহসা পারা যাবে না, কৌশলে যেতে হবে। তাই করো। জুবায়ের নিজের রুমে গিয়ে ভাবল, তাড়ানোর আগে এত আকর্ষণীয়, কমনীয়, সুবাসিত পেলব আঙ্গুলের ফুটফাট নির্যাস নিয়ে হতে হবে। নিংড়ে নিংড়ে বার কয়েক দেব, তখন নিজেই সমস্ত হারানোর ভয়ে মাকে নিয়ে ভাগবে। ব্যাস, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, খেলা ফাইনাল। এখন কেবল সেই সিচুয়েশন সিক্রেট করতে হবে। একদিন ভর দুপুরে মায়া দুলে দুলে হেঁটে বাড়ির পিছনের দিকে গেল। চোখ পড়ল পথের ধারের আতাফল গাছের উপর। পাকা আতাফল দেখে সে লোভনীয় চোখে তাকিয়ে রইল। এমন গাছ পাকা আতাফল সে অনেক আগে দেখেছে নানাদের বাড়িতে। খেতে গিয়ে সে কি লঙ্কা কাণ্ড বাঁধল। সমবয়সী খেলার সাথীদের সঙ্গে অভিমান করে খেতেও পায়নি সেদিন। এখন একটা আতাফল পাড়ার জন্য সে বিড়ালের মতো ছোক ছোক করতে লাগলো। এদিক সেদিক খুঁজে বাঁশের একটা মোটা কুঞ্চি হাতে নিল। ফল পাড়ার উপযোগী করে তুলল কঞ্চিটাকে। এবার মায়া নিজ হাতে আতাফল পাড়ার চেষ্টা করছে খাওয়ার জন্য। বাগানের ওপাশ হতে তা দেখতে পেল পরশ। তৎক্ষণাৎ সে ভারী ভারী পা ফেলে এগিয়ে এলো মায়ের নিকট। নম্র হেসে বলল, দেন, আমি পইরা দিতাছি, আপনি পারবেন না। মায়া সরে দাঁড়ালো। পরশ মাথা উঁচিয়ে আতাফল পারতে পারতে বলল, আম্মাজানের মন বেশি ভালো মনে হচ্ছে। পরীক্ষার কোনো ফল প্রকাশ হলো নাকি? না পরশ চাচা, আমার আম্মা আসবে এই বাড়িতে। আমার কাছে একবারের জন্যই চলে আসবে। মা মেয়ে একসঙ্গেই থাকতে পারবো এবার, তাই মন মেজাজ ফুরফুরে আছে। শুভ্র হাসি দিয়ে বলল মায়া। মুহূর্তেই পরশের মুখের হাসি উবে গেল কর্পূরের ন্যায়। বিমূঢ় হয়ে বলল, তোমার আম্মা? মায়া আতাফল কোচায় নিতে নিতে ভ্রুক্ষেপহীন ভাবে জবাব দিল, হ্যাঁ আমার আম্মা। কেন চাচা, কোনো সমস্যা? না, এমনিই বললাম। মায়াকে আতাফল পেরে দিয়ে চলে গেল মায়ামহলের ভৃত্য পরশ। সে ভাবনার অথৈ সমুদ্রে তলিয়ে গেল। আমি কি তাহলে ভুল ধারণা পোষণ করলাম? মায়ার মা কোথা হইতে আইল? সে তো বাচ্চা নেই। সেই সন্ধ্যায় কায়রুশ গ্রামে এলো, অর্থাৎ আঞ্জুমানের স্বামী এবং শাহের ও জুবাইরের বাবা। অসুস্থ শরীরে গাড়ি থেকে নেমে নিজের কক্ষে চলে গেল কায়রুশ। এতটা মাস পরে বাড়িতে তার আগমন ঘটল, তবে কেউই খুশি হলো না তার আশাতে। কিন্তু মায়া ভীষণ খুশি হলো এত সুন্দর বাড়ির কারিগরকে আজ দেখতে পাবে বলে। পরশ বিড়বিড় করে বলল, মিয়া ভাই, বড় অসময়ে আপনি পা রাখলেন মায়া মহলে, বড় অসময়ে। মায়া আর চোখে বাসার সবাইকে লক্ষ্য করছে। এতদিন পরে পরিবারের কর্তা গ্রামে এলো, অথচ তাকে নিয়ে কারো মাঝে কোনো বিশেষ হেলদোল নেই, নেই কোনো উচ্ছ্বাস, নজরে পড়ছে না তার বিশেষ খাতির। সবাই সবার মতো করে আছে, কেউ তার কাছেও যাচ্ছে না, সেও রুম থেকে বের হচ্ছে না। তার রুমে কুমকুম গিয়ে খাবার দিয়ে আসলো। মায়ের কাছে ব্যাপারটা বড় অদ্ভুত লাগছে, কেমন ধোঁয়াশা লাগছে। এতটা মাস হয়ে গেল তবুও কারো কাছ থেকে কিছুই জানতে পারল না। কাজের মেয়েগুলো খুবই অনুগত এদের, কখনো তাদের বিরুদ্ধে বা মহল সম্পর্কে কিছুই বলে না। নাকি তাদের কাছে সবই নর্মাল। মায়া আঞ্জুমান আরার কক্ষে প্রবেশ করলো বাহানা ধরে, কারণ পড়াশোনার জন্য সে নিজের রুমেই বেশি থাকে এখন। তার পড়া ও অ্যাসাইনমেন্টের কাজ না থাকলেও রাতে আঞ্জুমান আরার সঙ্গেই ঘুমায়। মায়া বুদ্ধি খাটিয়ে বলল, আন্টি কোনো প্রয়োজন হলে জানাবেন। তোমার পড়া আছে রাতে? জানতে চাইল আঞ্জুমান। না আন্টি, আঙ্কেল আসলো না বাসায়। আছে, কিন্তু উনি ওনার কক্ষেই ঘুমাবে, তুমি আমার সাথেই ঘুমাবে। ও আচ্ছা, তাহলে ঘুমাবো। আঙ্কেল কি আমার কথা জানে আন্টি? না মানে আঙ্কেলকে দেখতে ইচ্ছে করছে। জানে না, তবে দেখা হয়ে যাবে। তুমি এমন কিছু নয় যে ঘটা করে দেখা করিয়ে দিতে হবে। কিঞ্চিত রাগ ছেড়ে বলল আঞ্জুমান। মায়া শঙ্কিত অনুভব করল, হোঁচট খেল আঞ্জুমানের আচরণে রুক্ষরূপ দেখে। অথচ কয়েকদিন আগেও তার সঙ্গে আঞ্জুমানের গলার স্বরে দরদ ছিল, কোমলতা ছিল, সহানুভূতি ছিল।
মায়া নীরব থেকে বেরিয়ে গেল। তার পরের দিন মায়া কলেজে যাওয়ার সময় মূল গেটে গিয়ে চরণগতি মনস্থর করল। অচেনা একজন বয়স্ক সুঠামদেহী পুরুষকে দেখতে পেল। লোকটি পরশের সঙ্গে কথা বলছে। মায়া পাশ কেটে যাওয়ার সময় তাকে সালাম দিল। সে সালামের জবাব নিয়েই অবাক চাউনি ফেলল মায়ের উপর। মায়াও একটু থমকালো। পরশ নিজ থেকেই বলল, মিয়া ভাই, ওর নাম মায়া, বিপদে পইরা আমাদের বাড়িতে আছে। ভাবিজান ওরে আশ্রয় দিল, কলেজে পড়ে। ছোটবাবু কলেজে ভর্তি করায় দিল। মায়া কায়রুসের মুখপানে চাইল, আদুরে হাসি দিয়ে বলল, আঙ্কেল, আমার অনেক ইচ্ছে ছিল আপনাকে দেখার, আজ দেখলাম, ভালো লাগছে। কলেজ থেকে এসে আপনার সাথে গল্প করব আঙ্কেল। বলেই মায়া ছুটন্ত প্রজাপতির মতন কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো। চঞ্চল মায়ের কথার নম্রতা ও মাধুর্যতায় বিমোহিত হয়ে গেল কায়রুস। কিন্তু তার বিস্ময়ের রেশ বিলীন হলো না অস্তমিত সূর্যের ন্যায়। সে পরশকে জিজ্ঞেস করল, এ কোন মায়া পরশ? মায়া মোহনের মায়া? কিন্তু কিভাবে? পরশ চিন্তাগ্রস্ত কণ্ঠে সহমত প্রকাশ করল এবং বলল, মিয়া ভাই একটু অপেক্ষা করুন, 2 দিন বাদে ওর মা পার্মানেন্ট থাকতে চলে আসবে। তখন খোলাসা হইতে পারবো, সত্য জানা যাবে। ওর মা আসবে? এক আশ্চর্য সুরে বলল কায়রুস। ওর মা। সহজ করে বলল পরশ। ওর মা কেন আসবে? ছোটবাবু বলল চইলে আসতে, যেন মেয়ের সান্নিধ্যে থাকতে পারে তাই। শুনে কায়রুস থ মেরে রইল। বিষয়টা তার কাছে সুবিধাজনক ঠেকল না। ভীষণ ঘোলাটে লাগছে ভোরের কুয়াশার ন্যায়। মায়া কলেজ থেকে এলো বিকালে। সন্ধ্যার পর কুমকুমকে দিয়ে মায়াকে ডেকে পাঠালো কায়রুস। মায়া খুশি খুশি মনে কায়রুসের কক্ষে প্রবেশ করল। কায়রুস এ কথা ও কথা বলে মায়ের সঙ্গে গল্প জুড়ে দিল। এক পর্যায়ে তার পরিবার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করল। মায়া আঞ্জুমান আরাকে বলা তার জীবনের গল্পটা হুবাহু শোনালো কায়রুসকে। কায়রুস একটু স্বস্তি বোধ করল, কিছু একটা গভীরভাবে ভেবে। জুবায়ের শাহেরকে ফোন দিল। মায়ের প্রসঙ্গ টেনে পরপর 4 জন ব্যক্তির মৃত্যুর সাথে মায়ের আগমনের সাদৃশ্য থাকতে পারে বলে অভিহিত করল। জুবায়ের মোবাইল রাখার পর শাহের ভেবে দেখল জুবায়ের বলাটা অমূলক নয়। সত্যিই তো তাই। মায়াকে নিয়ে এমন বিরূপ ধারণা তার মাথায় আসেনি কখনো। উল্টো মায়ের প্রতি অসীম দুর্বলতা কাজ করেছে। একটা টান অনুভব করছে সবসময়। তার কিছুক্ষণ বাদে শাহের মায়াকে ফোন দিল। মায়ের পড়াশোনা থেকে শুরু করে শারীরিক অবস্থারও খবর জানল এবং জিজ্ঞেস করল, তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে চলাফেরায়? না তো ছোটবাবু, সবকিছুই ঠিকঠাক আছে। তবে কি বলো, হেজিটেশন ফিল না করে? তবে কিছুদিন আগে পরপর 3টা চিরকুট পেয়েছি আমার বালিশের নিচে, কিন্তু এখন আর পাই না। আরেকটা বিষয় হলো, আপনাদের বাড়িতে আমি আসার পর 4 জন মানুষ মারা গেল, তাই ভাবলেই কেমন যেন লাগে। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল মায়া। নাকি তুমি এদের সবাইকে মেরে ফেলেছো? ফোনের অপর প্রান্তে হো হো করে হেসে বলল শাহের। মায়া থতমত খেয়ে গেল এমন অপ্রত্যাশিত বাক্য শ্রবণ হতেই। শাহের ফের বলল, কি তবদা খেয়ে উঠলে মনে হয়? তোমার কথার রেশ ধরেই মুখ ফসকে এ কথা চলে এলো। মায়া পট করেই বলে ফেলল, তাহলে কি আপনিও আমাকে চিরকুট দিতেন? নয়তো আপনি ঢাকা চলে যাওয়ার পর হতেই আর চিরকুট পাই না কেন? ধরো আমিই দিতাম, তাহলে কি তুমিই মারলে তাদের? স্বীকার করে ফেলো, আমি গোপন রাখবো, তোমার সুরক্ষা দেব। কি বলছেন এসব অবান্তর কথাবার্তা? আর তা না হলেও স্বীকার করে কেউ? তাও রাইট। আচ্ছা, ফান করলাম। তো পেতে চাও অমন চিরকুট? না তো। কেন চাও না? আজব তো ছোটবাবু, কি ভুলভাল বকছেন। রাখি, আল্লাহ হাফেজ। ওকে বাই, ভালো থেকো। মায়া আশ্চর্য হয়ে গেল তার প্রতি শাহেরের আবেগ প্রবণতা দেখে, যা সে এর আগে ঘৃণাক্ষরেও কল্পনা করতে পারেনি। ভেবেছিল আর বুঝেছিল মানবিকতা ও ঔদার্যতার জায়গা থেকেই শাহের তার জন্য এসব করছে। এখন টের পেল প্রেক্ষাপট ব্যতিক্রম। তবে শাহেরের এই ভুল অনুভব ও অনুভূতিকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। দূরে দূরেই রবে সে। একান্ত আবশ্যক না হলে শাহেরের সাথে কথা বলবে না, বাড়ি আসতে সামনে যাবে না। সময়টা শেষ সন্ধ্যা, গ্রীষ্ম ঋতু, মাস চৈত্র। কাঠফাটা গরম পড়েছে প্রকৃতি জুড়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে, জেনারেটরও আসছে না। সবাই মহলের বাইরে চলে গিয়েছে হাওয়ায় গা জুড়াতে। আঞ্জুমান আরা মায়াকে ডেকে বলল, জুবাইরের রুমে লণ্ঠন ছেলে দিয়ে আসো তো মায়া। দাসীরা সবাই বাইরে মনে হয়, কত যে ডাকলাম তবুও শুনলো না। তোমার মা কবে আসবে? আচ্ছা আন্টি, এক্ষুনি যাচ্ছি। আম্মা 2-3 দিনের মাঝেই চলে আসবে। আমি বাস স্পটে থেকে গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। মায়া জুবাইরের রুমে প্রবেশ করলো আলো নিয়ে। জুবাইর বিছানায় শোয়া ছিল। মায়ের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো,
বলল, থ্যাংক ইউ মায়া, একটু কথা আছে। মায়া বসল। জুবায়ের দুপা এগিয়ে দরজা বন্ধ করে দিল। মায়া চোখ কপালে তুলে ফেলল, ঘাবড়ে গেল। ভয়ার্ত চোখে প্রতিবাদের কণ্ঠে বলল, ভাইয়া দরজা বন্ধ করলেন কেন? জুবায়ের মায়ের শরীর ঘেঁষে দাঁড়ালো, এক হাতকে তার মুঠোবন্দি করে নিল এবং মায়ের নরম অধর যুগলের ভাঁজে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, তোমাকে ভালো লাগে মায়া, তুমি যেন গন্ধ ছড়ানো সুভাষিত ভেলি, একটু গ্রান বিলিও আমার মাঝে। তোমার আমার এই গোপন অবিশ্বাস না কেউ জানবে, না কেউ শুনবে। এই চার দেয়াল ভেদ করে শব্দগুলো বাইরে যাবে না। মায়া চিৎকার দিতে গেলে জুবায়ের তাকে চিৎ করে বিছানার উপরে শুইয়ে দিল। তার বলিষ্ঠ হাতের নিচে চাপাই পড়ে গেল মায়ের কোমল মুখখানি। সে মায়ের শরীরে নিবিড় আলিঙ্গন দিতে গিয়েও কেন জানি পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে, ঝড়ের কবলে পড়া দিক হারানো নাবিকের ন্যায়। মায়া জুবায়ের হাতে সজোরে কামড় বসিয়ে দিল। পরক্ষণে হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। সেই রাতে জুবায়ের অসুস্থ হলো। ভোর না হতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্বর, গা জ্বালা পোড়া, অসহ্য রকমের শরীর ব্যথা 3 দিন ধরে, কিছুতেই সারছে না। এভাবেই হাসপাতালের বিছানায় থেকে জুবায়ের মারা গেল। তার আগে পরিবারের সবাইকে সে জানালো তার মৃত্যু হলে একমাত্র মায়াই দায়ী হবে, দ্বিতীয় কেউ নয়। জুবায়ের এমন আকস্মিক মৃত্যুতে গোটা মায়ামহল শোকপুরীতে নিমজ্জিত হলো। মহলের বিশাল আঙ্গিনা জুড়ে কেবলই মানুষের ঢল আশ্রত প্রশ্ন। আজ নেই কোনো পাখির কলরব, বৃক্ষ শাখার পাতাগুলোও কেমন ঝিম মেরে আছে, বাতাস বইছে না, তাদের দুলনীয় বন্ধ। মধু মঞ্জুরিতে শোনা যাচ্ছে না ভ্রমরের গুঞ্জন। ঘরের কোণে ডালিম গাছের ডালে নিত্য বসে চিউচিউ রবে ডাকা চঞ্চল চড়ুইটিও আজ বড় নিশ্চুপ হয়ে আছে। কাননে ফোটেনি একটি ফুলও, ফুলে ফুলে উড়াউড়ি করছে না রঙিন প্রজাপতির দল। পুত্র শোকে আঞ্জুমান আরা বারবার মূর্ছা যাচ্ছেন, থেকে থেকে কেঁদে উঠছেন পিতা কায়রুস। এক গোপন অনুশোচনায় দগ্ধ হচ্ছে তার অন্তর্খানি। গ্রামে চলে এলো মৃতের ছোট ভাই সাহেল। ভাই হারানোর বেদনায় সেও বুক চাপড়ে আহাজারি করছে। মর্জিনা, কুমকুম, রুস্তম, পরশ, গাড়ির ড্রাইভার সবাই শোকে বিহব্বল। আঞ্জুমানারা প্রায় উন্মাদ। হাসপাতালের শয্যায় বলা জুবায়ের কথাটা কালক্ষেপণ হলো না তার কর্ণকোহরে পৌঁছাতে। একদিকে লাশ দাফনের প্রস্তুতি, আর একদিকে আঞ্জুমান আরার রক্তচক্ষুর কড়া নির্দেশ মায়াকে বন্দি করার জন্য। রুস্তম মায়াকে টেনে হিস্ট্রে নির্জন একটি কক্ষে বন্দি করল। আঞ্জুমান আরা নিজ হাতে মায়াকে শাস্তি দিল। চুলের মুঠি ধরে শরীরের সমস্ত শক্তি ক্ষয় করে এলোপাথারি মারল এবং জিজ্ঞেস করল, কি চাস তুই বল? কালনাগিনী কোথাকার, একে একে সবাইকে মেরে ফেলছিস, কেন আমার পুত্রকে কেড়ে নিলি বল? নয়তো জ্যান্ত পুঁতে ফেলবো আমি। তোর সব কিছু বন্ধ, নাওয়া খাওয়া কলেজ সব। এই কক্ষেই তুই পচে পচে মরবি। মায়ার আত্মচিৎকার রুমের 4 দেয়াল অতিক্রম করে বাইরে গেল না। কেউ শুনতে পেল না। সবাই জুবায়ের নিথর দেহটা নিয়ে ব্যস্ত। মায়া বারবার আঞ্জুমান আরার পায়ে পড়ল, নিজের প্রাণ ভিক্ষা চাইল। আন্টি, আমি কিছুই জানি না, আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে ছেড়ে দিন। আমি এখনই আপনাদের বাড়ি থেকে চলে যাব। আমার আম্মার কাছে যেতে দিন আমায়। আম্মা গো, আমাকে বাঁচান। আঞ্জুমান আরা মায়ের কথায় কর্ণপাত করল না। টলতে টলতে দেয়াল ঘেঁষে মেঝেতে দপ করে বসে পড়ল। রুস্তমকে দিয়েও মায়াকে বেধড়ক পেটালো। মায়া আদমোড়া হয়ে নির্জীবের মতো পড়ে রইল মেঝেতে। মায়ের গুঙ্গানির অস্ফুট আওয়াজ অশরীরী আত্মার মতন দেয়াল ভেদ করে কেবল শূন্যে মিলিয়ে গেল। দাফন কার্য সম্পূর্ণ হলে শাহের মায়াকে এদিক সেদিক খুঁজল। তন্ন তন্ন করে সব খুঁজে কোথাও পেল না। নিরাশ হয়ে ফিরে এলো মহলের অন্দরে। একে একে সবাইকে জিজ্ঞেস করেও মায়ের কোনো হদিশ পেল না। মায়ের রুমে গিয়ে ধীর গলায় জানতে চাইল, আম্মা, মায়া কোথায়? মেরে ফেলেছি। ওকে তো প্রমাণ নিয়ে আমি মারবো আম্মা। কিসের প্রমাণ চাস আর তুই? তোর নিজের মায়ের পেটের আপন ভাইকে সে মেরে ফেললো। কতজন জলজ্যান্ত মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমার ছেলের কি শত্রুতা ওই ফকরিনীর বাচ্চার সাথে? মিথ্যে বলবে কেন আমার ছেলে? আমি কি বলছি আমার ভাই মিথ্যে বলছে? কিন্তু রহস্যটা তো মায়ার থেকে উদ্ঘাটন করতে হবে, নয়তো একে একে আমরাও মারা পড়বো আম্মা। কাতর স্বরে মায়ের পিঠে হাত রেখে বলল শাহের। আঞ্জুমান আরা কাত হয়ে শুয়ে রইল, আর কিছুই বলতে পারল না। বিড়বিড় করে শুধু জুবা জুবা বলতে লাগলো। শাহের উঠে গেল ক্লান্ত পায়ে। কি থেকে কি ঘটে গেল সবই যেন অবিশ্বাস্য, দুঃস্বপ্ন, অলৌকিক। শাহের মায়াকে বন্দি করে রাখা রুম খুঁজে পেল মহলের শেষ মাথায়। দেখলো বাইরে থেকে তালা দেয়া, কিন্তু চাবি তার কাছে নেই। এই রুমের চাবি থাকে আঞ্জুমান আরার কাছে। ব্যক্তিগতভাবে সে কাউকে শাস্তি দিলে এই রুমেই বন্দি করে শাস্তি দেয়, বিশেষ করে দাসীদের। শাহের রুস্তমকে ডেকে আনলো তালা খুলে দেওয়ার জন্য। রুস্তম ভয়ে কাচুমাচু করছে।
তালা খুলতে চাচ্ছে না, বলল, ছোট বাবু, বেগম সাহেবের হাতে মানা করো।